নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। মোদী সরকারের কাজকর্ম আন্তর্জাতিকভাবে প্রশংসিত, শিলচরে এসে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। ধলাইয়ে পারিবারিক কলহে জড়ে স্বামী, হাতে খুন স্ত্রী, আটক স্বামী। গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় অসহ্য গরমে নাজেহাল জনজীবন। কাজীডোহর জিপিতে প্রধানমন্ত্রীর আবাসের নামে অর্থ দাবি, গ্রুপ সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে মামলা। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। 11 বছরে মোদী সরকারের কাজকর্ম কেবল দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। 11 বছরে মোদী সরকারের কাজকর্ম কেবল দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। এই 11 বছরের যাত্রা দেশবাসীর জন্য ছিল উন্নয়ন, আত্মনির্ভরতা, স্বনির্ভরশীল এবং অন্তোদয় ভিত্তিক সেবার প্রতিশ্রুতিতে পূর্ণ। বুধবার বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপি কাছাড় জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কথা বলেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, জেলা সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুর বিশ্বকে দেখিয়েছে ভারত কতটুকু শক্তিশালী। তিনি সরকারের বিভিন্ন কাজকর্ম তুলে ধরেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং তার সাথে আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পরিকল্পনায় এই ভারতবর্ষের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। আমরা সরকারে আসার আগে ভারতবর্ষ যে পরিমাণ অস্ত্রশস্ত্র অর্থাৎ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করত, তা বর্তমানে তা 34 গুণ বেড়েছে। আমি যদি টাকার অঙ্কে হিসেব করি, টাকার অঙ্কটা হচ্ছে 23,622 কোটি টাকার রপ্তানি এই মুহূর্তে ভারতবর্ষ করছে, যেটা আগে ভাবাই যেত না, এবং 34 গুণ এটা বেড়েছে। এটা আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকারের বিরাট বড় প্রাপ্তি। ঠিক এইভাবে ভারতবর্ষ তার নাগরিকদেরকে বিভিন্ন জায়গা থেকে সময়ে যখন দুঃসময় এসেছে সেইখান থেকে ইভ্যাকুয়েশন অর্থাৎ বের করে নিয়ে আসা, সেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে বন্ধ হয়েছিল ভারতবর্ষের ছাত্রছাত্রীদেরকে বের করে আনাকে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। শুধু তাই নয়, সেই সময় আমরা দেখেছিলাম পাকিস্তানের ছাত্রছাত্রীরাও তারা যাতে বাইরে বেরিয়ে আসতে পারে, তারা ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতে রাশিয়া থেকে বেরোচ্ছিল, যাতে তাদেরকে ভারতীয় স্টুডেন্ট মনে করে তাদেরকে সহজে সেখান থেকে বের হতে দেওয়া হয়। এটা পরিবর্তিত ভারতবর্ষ, যা নরেন্দ্র মোদীর মাধ্যমে আমরা এনেছি। এছাড়া কোভিড-19 সময় যে কোনোখান থেকে আনা হোক, বা আফগানিস্তানে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে নিয়ে সেখান থেকে নিয়ে আসা হোক, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজ আমাদের সরকার করেছে। আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে গোটা ভারতবর্ষের নকশাল যে ইনফেস্টেড এরিয়া যাকে বলে, বা নকশাল আন্দোলনের দ্বারা প্রভাবিত যে জেলা, সেই জেলার সংখ্যা 70%, বা সেই এরিয়া, ভারতবর্ষের এরিয়া যদি হিসেব করি যে কতগুলো এলাকা নকশাল প্রভাবিত ছিল, সেই এলাকা প্রায় 70% কমে গেছে বিগত 11 বছর। এছাড়াও ইকোনমিক এবং ডিজিটাল ট্রানজাকশনে ভারতবর্ষ একটা রেকর্ড করেছে। আপনারা সবাই জানেন যে 24 লাখ কোটি টাকা পর্যন্ত ডিজিটাল ট্রানজাকশনের মাধ্যমে ভারতবর্ষে এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে, ডিজিটাল ট্রানজাকশন মোডে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমাদের যে ইউপিআই সিস্টেম, যার মাধ্যমে আমরা টাকা লেনদেন করি, আমরা কোনো সবজির দোকানে বা কোনো মুদির দোকানে গিয়ে স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করে আমরা টাকা দিয়ে দিই, বিল মেটাই। এটা একটা বিরাট বড় যুগান্তকারী পরিবর্তন ভারতবর্ষের অর্থনীতিতে। এই অর্থনীতির ভাষাতে যাকে বলা হয় ইনফর্মাল ইকোনমি থেকে ফর্মাল ইকোনমির দিকে যাওয়া, অর্থাৎ যে ইকোনমিতে এতদিন পর্যন্ত আমাদের ইকোনমির ম্যাক্সিমাম পার্টটা ছিল যে ইনফর্মাল ইকোনমি,
অর্থাৎ যে অর্থনীতিতে আপনার যে আদান প্রদান হচ্ছে অর্থের, তার কোনো লেখাজোখা থাকে না, তার ফলে ব্ল্যাক মানির সংখ্যা ভারতবর্ষে দিনের পর দিন বাড়ছিল। তারপরে নোটবন্দি হয়েছে, আপনারা জানেন, তার পরবর্তী সময়ে ব্ল্যাক মানির সংখ্যা দেশে ক্রমাগত কমছে, এবং যত ফর্মাল ইকোনমির দিকে আমরা যাব তত বেশি ব্ল্যাক মানির সংখ্যা কমবে, এবং এর ফলে দেশের জনগণের লাভ হবে, এবং যে দেশের জনগণ এর ফলে এই ট্যাক্সের লাভ পাবে। আমরা যদি দেখি যে একটা সরকার, যে সরকার 2014 সালের আগে ছিল ইউপিএ 1 এবং ইউপিএ 2, আজকের দিনে আমরা বলতে পারি যে এই সরকারের সময় যেভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে, বিগত কোনো সরকারের সময় সেভাবে সেই চিন্তা করে সেগুলো কাজ আমরা হতে পারিনি। ভারতবর্ষের মানুষের কাছে সরকারের সুবিধা যেভাবে সহজভাবে পৌঁছে যেতে পারে, সেটার জন্য একের পর এক প্রয়াস করে, আপনারা জানেন উনি বলেছেন যে জনধন যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা এভাবে করা হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তাদের যে টাকা, সেই টাকা আমরা পৌঁছে দিতে পারি। আমরা জানি যে এভাবে ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে 4 লেন, 6 লেনের, 8 লেনের কাজ চলছে। আর ঠিক সেভাবে আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি। বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকের দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 4 লেনিং এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর সৌরাষ্ট্র যে রাস্তা ছিল, যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন, যে বাকি অংশের যে কাজ আছে, সেই বাকি অংশ যে হারাঙ্গাজাও থেকে শুরু করে আমাদের ঝাটিঙ্গা পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরেম বাংলো থেকে শুরু করে হারাঙ্গাজাও পর্যন্ত 49 কিলোমিটার ছিল। এই 49 কিলোমিটারের জন্য 1870 কোটি টাকা কেন্দ্র সরকার মোদীজি সরকারের সময় দেওয়া হয়েছে, এবং এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ধলাই পানিভরা জিপিতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী, আটক অভিযুক্ত স্বামী। ধলাইয়ের পানিভরা জিপিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হলো। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ধলাই থানার অন্তর্গত পশ্চিম রামপ্রসাদপুরে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, পশ্চিম রামপ্রসাদপুরের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা রতন কল তার স্ত্রী মীনা কলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পারিবারিক বিবাদের জেরে 3 সন্তানের জননী মীনা কলকে শেষ করে দেন স্বামী রতন কল। বুধবার বেলা 10টা নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধলাই পুলিশ। ছুটে যান সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে অভিযুক্ত স্বামী রতন কলকে আটক করেছে ধলাই পুলিশ। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন সার্কেল অফিসার মারিয়া তানিম। এদিকে মীনা কলের নিকটাত্মীয়রাও ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। দিন দুপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। Around 10:30 মানত এটা ইনফৰমেশ্যন পাইছোঁ দোষী ওলাই ধলাইৰ পৰা যে আমাৰ ইয়াতে সীতাকুণ্ড বুংগা তাতে ইয়াতে এটা মানে মাৰ্ডাৰ হৈছে বুলি, এজন লেডিগৰাকী মাৰ্ডাৰ হৈছে। তো ইয়াতে মই স্পটত আহিলোঁ। অহাৰ পিছত মই দেখিলোঁ যে উইটনেছ এণ্ড পুলিচ পাৰ্চনেল OC আৰু যোনবোৰ ইয়াতে প্ৰেজেণ্ট আছে সিহঁতৰ চবৰ উইটনেছ মতে যে ইয়াতে দেখা গৈছে যে হাজবেণ্ডে এই ডিজিজড লেডিজনক উইথ দ্য মেচিট মানে এইটো কৰিছে, এটেক কৰিছে দাও এটা দি পেলাই। তো আৰু তেখেতক স্পট ডেড পোৱা গৈছে স্পটত। চ' এজ পাৰ দ্য ফিজিকেল এক্সামিনেশ্যন মই ইনকুৱেষ্টটো কৰিলোঁ এণ্ড আমি এতিয়া প্ৰিপেয়াৰ কৰি আছোঁ পষ্টমৰ্টেমক পঠোৱাৰ কাৰণে SMCH বডিটো পঠাই আছোঁ। আৰু হাজবেণ্ডক অলৰেডি পুলিচে কাষ্টাডিত ল'লে। চ' ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন উইল ফ'ল'। জামাইবু উবাই রয়েছে, আমরা যাই আর আটকাইবার লাগিতে জামাইবু খালি তার শরীরজনের রক্ত লিয়া খালি বুকুর মাঝে পুষানিতে আসলো। মাকে ওরা যাইতে দেয় না সামনে। যখন সবে আবার আওয়াজ আসলো জামাইবু দা লইয়াও টিলার মাঝে মীনা কল
এমনি আগে ঝগড়া করছে নি? না, আগে ঝগড়া ওগড়া তারা কিছু আসে না। সকালেও দরবার করছে না, মানে সব ভাত খাইবালে কইছে, ভাত খাইছে না। তাই হোর বেটারে বাদ দিছে, খাইছে হোর বেটা। তাই মনে করি বাড়িতে না লামিয়া পিসির বাড়িতে আইতো কইয়া আওয়াজ আসলো, আর তাই করে বাইতো না দৌড়িয়ে আইছে। মানে তাই কাজ কেতা করে? রুজি কাজ করে, লাকড়ি উকড়ি কাটাকাটি। অসহ্য গরম, তীব্র দহন জ্বালা কাছাড় জেলা সহ বরাক উপত্যকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। অসহ্য গরম, তীব্র দহন জ্বালা কাছাড় জেলা সহ বরাক উপত্যকা জুড়ে গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। অসহ্য গরমে শিলচর সহ গোটা কাছাড় জেলার হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার কাছাড় জেলার তাপমাত্রা সর্বাধিক ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, তবে গরম প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। এদিন অসহ্য গরমে বিভিন্ন জায়গা থেকে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হয়ে পড়ার খবর রয়েছে। একদিকে অসহ্য গরম অনুভূতি ও সাময়িক লোডশেডিংয়ের কারণে হাঁসফাঁস অবস্থা। স্কুলের পড়ুয়াদের পাশাপাশি জীবিকার তাগিদে রোজকার জীবনে শহরের পথ বেয়ে ছুটে চলা একাংশ ঠেলা চালক, রিক্সা চালক থেকে শুরু করে যাত্রীবাহী অটো চালকেরাও অসুস্থ বোধ করেন। অনেকেই বলছেন গরম আগের তুলনায় বেড়েছে। 3 জেলাতেই এদিন অসহ্য গরমের কারণে বাসিন্দাদের রীতিমতো নাজেহাল হতে হয়েছে। খুব প্রয়োজন ছাড়া এদিন বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। যারা বাইরে বের হয়েছিলেন পরিস্থিতির কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারেননি। এই পরিস্থিতি আরও কিছুদিন চললে কি হবে তা ভেবে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অবশ্য আবহাওয়া দপ্তর আবহাওয়া নিয়ে আশার আলো দেখাচ্ছে। আগামীকাল মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোনাই সমষ্টির কাজীডোহর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের নামে অর্থ দাবি, গ্রুপ সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে মামলা 3 হিতাধিকারীর। সোনাই সমষ্টির কাজীডোহর জিপিতে অর্থ না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাসের দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখার অভিযোগ উঠল। এ নিয়ে জিপির 10 নম্বর গ্রুপের সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনাম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে সোনাই থানায় মামলা দায়ের করেছেন 3 জন হিতাধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় সোনাই থানায় একসাথে 3টি পৃথক মামলা দায়ের করেন হতদরিদ্র মইনুল হক লস্কর, জনাবুদ্দিন লস্কর ও সুরমা বেগম লস্কর। তাদের অভিযোগ, কাজডোহর জিপির 10 নম্বর গ্রুপের বর্তমান তথা প্রাক্তন গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদারের স্বামী শিক্ষক এনাম উদ্দিন মজুমদার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। এজাহারের অভিযোগ মতে মইনুল হক লস্করের কাছ থেকে 8,000 টাকা, জনাবুদ্দিন লস্করের কাছ থেকে 5,000 টাকা ও সুরমা বেগম লস্করের কাছ থেকে 7,000 টাকা সংগ্রহ করেন। এই টাকা দেওয়ার পর প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির 32,500 টাকা পান তারা। বর্তমানে এই টাকার কাজ সম্পূর্ণ করার পর সম্প্রতি দ্বিতীয় কিস্তির জন্য ফের 10,000 টাকা করে অর্থ দাবি করেন গ্রুপ সদস্যের স্বামী শিক্ষক এনাম উদ্দিন মজুমদার। তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় এখনো পর্যন্ত তারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তাই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতিগ্রস্ত গ্রুপ সদস্য সুফিয়া বেগম মজুমদার ও তার স্বামী শিক্ষক এনাম উদ্দিন মজুমদারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান মামলাকারীরা। 7-8 করে লইয়া তুমি বাইয়ালি হিসাবে 5,000 না দিলে না হইতো না। বাইর নাম এনাম উদ্দিন মজুমদার, মাস্টারি করেন তাইনি ওষুধরম স্কুল। মেম্বার হইল তান ওয়াইফ, নাম সুফিয়া বেগম লস্কর। তখন আমি 2 দিন আগে গিয়া করলাম, ভাই আমার সবর গড়ের কিস্তি আমায়, আমার গড়ের কিস্তি আমায় না এখানে এখন। আর বিজেপি সরকারে আমি বললাম, বিজেপি সরকারে তো এখন পয়সার কথা কইলে জেল পর্যন্ত দিব। আর আমরা আগে 5,000 দিছি, এখন দ্বিতীয় কিস্তি কিটা লাগে আমায় না। আমার কইছে ফকিরের বাচ্চা, তোর বিজেপি সরকার দেখা শুনে যে তোর বিজেপি সরকারে গেছে যা দিতাম না তোর একবার তুমি কিতা করবে। কইয়া আমার গালির গাপ্তা দিয়া তোমার তার বউয়ে লইছে ঝাড়ু, হে তোমার কুদাইয়া বান্ধাই আমার ভাইটি খাটাইছে। আমি 10,000 যদি দেইতে আমার ঘর দ্বিতীয় কিস্তি হামাইব, আর যদি না দেইতে তখন হামাইতো না।
যখন আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কাছে আমি অনুরোধ করে কইয়ার আমি সুবিচার পাইবার লাগে আপনারা দ্বারস্থ হয়েছি। আমি বুড়া মানুষ 50-60 বছর বসে আছি, বড় আর বাঁচিরই কদিন আর বাঁচিনও কদিন, আমি আমার কোনো উপায় নাই, আমি নিরুজ হইয়া আপনারা দ্বারস্থ হয়েছি। আমার 10,000 ডিমান্ড করলো, আমি যখন না পারি আমি 8,000 টাকা আমি দিলেছি, কইছি ভালো মানেন না বেরিয়ে দোষে আমি দিলেছি। দিয়া আমি ফার্স্ট ইনস্টলমেন্ট পাইছি, পাইয়ার পরে আমি আমার কাম কাজ করিয়া আমি সেকেন্ড ইনস্টলমেন্টের ফটো লইতো, এলকু আর ফটো লয় না, বাকি দেখি বুঝে বুঝে 4-5 খানোর ফটো লইয়া কাম চলে। আমার এগুলো আর ফটোও লয় না, এবার দাঁড়িয়ে জিয়ারেসও আয় না, কারণ কিতা বুঝছি না। এখন আমারও কইছে আরো 10,000 টাকা দিলে না, আমি তারা জিগাইছিলাম কিতার লাগি আমার এগুলো ইয়ে না, বা আমারও কইছে না তুমি টাকা আরো 10,000 দিলে না, আমার তোমার এগুলো ফটো লইতাম পারতাম না, আমি তোমার পয়সা ছাড়িতাম পারতাম। পয়সা না দিতে লাগবো, পরে আমি দিছি 3,000 টাকা দেই না, মানছে না, 5,000 টাকা দিছি। এরপরে আরো একদিন হলো আরো 2,000 টাকা দিছি, 7,000 টাকা টোটাল দিছে। ইনস্টলমেন্ট পয়লা করে ইনস্টলমেন্টটা হামাইছে, আর 2 নম্বরটা হামাইছে না, 2.5 মাসের উপরে 3 মাস হইয়া আরে, মানে জিআরএস আইয়া কোনো জাতের ফটো নেই না, কোনো কিছু নেই। পাথারকান্দির লুয়ায় পোয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা, স্কুল শিক্ষিকার বাড়ি থেকে নগদ টাকা ও সোনা লুট। পাথারকান্দির লোয়ার পোয়ায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও সোনা লুট করে নিয়ে যায়। হাতিখিরা এমই স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এই চুরিকাণ্ড সংঘটিত হয়। প্রধান শিক্ষিকা শান্তিরানী রায় এবং তার স্বামী শ্রীভূমিতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। নগদ 10,000 টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গয়না হাতিয়ে নেয় চোরের দলটি। এদিকে ঘটনার পরক্ষণেই পুলিশে মামলা দায়ের করা হলে বাজারিছড়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, বাজারিছড়া থানা এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অভিমত সচেতন মহলের। রাস্তার মেইন রোডের সাইডে রাখতে হয়, ফোনের কন্ট্যাক্ট আছে। কারবারটা আছে তো তোমার আগে বামতে পারতো আমরা কুত্তা যেদিন করে আইতে তাকে গায়ে আইছে ওদিন করে আইতে হইছে বারবার কুত্তা হলো না এই গুলি খুব সিলেস কুত্তা খুব সিলেস আমরা কুত্তা নাই সাইড দিন থেকে রাত্রে তো সারিয়া দেই তো সকালে উঠিয়া নাই আমরা তো গত 1 সপ্তাহ মতো গড়ে নাই, তো আজকে সকালবেলা 9টায় এত দরজা খুললাম, খুলিয়া দেখি আর করে নিয়ে অবস্থা সব জিনিসপত্র এলোমেলো, কোনো কিছু ঠিক নাই, দরজা তালা ভাঙ্গা, উপরের গ্রিলের তালাও ভাঙ্গা, আর ওই কিছু জিনিসপত্র নাই। টাকা 10,000 আছিল মানে, সোনার আংটি 3টা, ওগুলাও নাই, আর সব কিছু এলোমেলো। এখনও যদি আরও কিছু লস হয় সব জিনিস গুছাইলে বোঝা যাইব, এখন তো বুঝি আর না। থানাতে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনও আইসে, তারা যেটা আইনি পদক্ষেপ নেওয়া লাগে তারা। এই জায়গাটার নাম হাতাইপুর, পোয়া হাতাইপুর। বন্যার জল নামতেই মাথায় হাত কৃষকদের। বরাক নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর থেকে কৃষিজমি সবকিছুই। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে কাছাড় জেলায়ও বন্যার তাণ্ডবে ঘরছাড়া হয়েছেন অনেক মানুষ। ভয়াবহ প্লাবনে ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষিক্ষেত্রে। কাশীপুর বেরেঙ্গা পঞ্চম খণ্ড এলাকার কিছু পরিবার কৃষিকাজের উপরই নির্বাহ করেন তাদের জীবন জীবিকা, কিন্তু চলতি বন্যায় একেবারে মাথায় হাত পড়েছে সেই সব কৃষক পরিবারগুলোর। বর্তমানে এলাকায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিঘের পর বিঘে ক্ষেতের ফসল নষ্ট করেছে বন্যার জল। আগামী দিনে পরিবার নিয়ে কিভাবে খেয়ে বাঁচবেন তারা, এ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন কয়েকজন কৃষক।
এবারে বন্যায় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ালে তাদের পক্ষে পরিবার প্রতিপালন করাই কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন। আচ্ছা মামা কোন যে কিটা হইছে তো ফ্ল্যাটে যতটুকু ক্ষতি হয়েছে আমরা শেষ তো একবারে যেটা খরচ করলাম। আচ্ছা এটা জায়গা কোনটা? জায়গা হইল খাসিপুর তেরেঙ্গা পাট পাইব জায়গা। আচ্ছা জায়গাটা পড়ছে খাসিপুর তেরেঙ্গা পাট নদীর ওপার। নদীর ওপার। কিটা কিটা জিনিস নষ্ট হয়েছে? রামাইশ নষ্ট হয়েছে, ভেন্ডি নষ্ট হয়েছে, মরিচ নষ্ট হয়েছে, জিঙ্গা নষ্ট হয়েছে, ফুরল নষ্ট হয়েছে, পয়সাক নষ্ট হয়েছে, পয়সাও গেছে, নষ্ট হয়েছে। এখন আপনি কিটা কইতে চান সরকারে? এখন তো এটা আমরা যদি নগদ চলতাম ফিরতাম তো আমরা একটা মানে নগদ আমরা চলার মতো কোনো এখন তো যতটুকু করতো ক্ষতি তো হয়েছে। তখন তো ক্ষতি তো আপনার কাছে সাহায্য চাই আর তখন সাহায্য ছাড়া আমরা কোনো উপায় নাই। এখন যা ক্ষতি হয়েছে তা আমরা সব কিছু তখন তো জেলা প্রশাসনে যদি কিছু সাহায্য করেন, আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি কিছু সাহায্য করেন, কিছু হেল্প করেন, তো আমরা একটা যান বাঁচিব। আমরা যান বাঁচিবার কোনো উপায় নাই। এই ফ্লাডে মানে আমরা সব কিছু একবারে সব নষ্ট করে দিচ্ছি। কত বই দিয়েছে মানে রাস্তা নগদ আমরা চলবার মতো উপায় নাই। উপরে মুখ কন্ডিশন আপনার কিটা করলে ক্ষেত কৃষি দেখান না আর কিছু নাই? আমরা তো শুধুমাত্র ক্ষেত কৃষির উপরেও, আর তো কোনো আমরা দ্বিতীয় কোনো রাস্তা নাই, কোনো রুজির পথ নাই। ওগুলোর উপরে আমরা চলা নির্ভর করা, এর ছাড়ার কোনো পথ নাই। আমরা এটা বললা যতটুকু পারেন আমরা সাহায্য করেন। আমরা যতটুকু খরচ হয়েছে মানে তা হতো এটা আমরা এমন ফ্লাডে আমরা আশা করলাম যে ক্ষেত কৃষি দিয়ে আমরা বর্ষার সিজনটা আমরা ফাইট হয়েছিল, কিন্তু আমরা তো এখন এমন ফ্লাডে বাড়ি মারছে এটা কেউর খোয়ার মতো নাই। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন বা জেলা প্রশাসনের কাছে আবেদন করি আর যে আমরা অতটুকু হয়েছি, আমরা অতদিন পর্যন্ত কোনো খোয়ার কোনো সাহারা পাইছি না। তখন একজনে আমরা মানুষ একজনকে পাইছেন তাদের জোর জবস্তি দরিয়ে আনি আমরা এই ফটোটা উঠাই। সার্ভেয়ার কেউ আইছে না? না কেউ আইছেন না। ফ্লাডের সময় কোনো রিলিফ কিছু পাইছেন না? তো আমরা খালি জাস্ট জুয়ো পাইছি, ওই যে গরুয়ে খাইবার ভুসি সামান্য পাইছি, মোটামুটি 1 ডিবি অতটুকু। আর আমরা মাননীয় সম্মানীয় সীমান্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ আমরা একটু সাহায্য করবার লাগে। আমরা যে যাতে আর কোনো সাহারা নাই, আমরা ক্ষেত কৃষি ছাড়া আমরা বাসন নাই, অতটুকু আর কি হইনি। মানুষ আর কিটা। একই পরিবারের সাথে দুটি বাইক চুরির ঘটনায় সোনাবাড়িঘাট এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সোনাই সমষ্টির সোনাবাড়িঘাট 2য় খণ্ড এলাকায় চাঞ্চল্যকর বাইক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে যায় একটি এনফিল্ড বাইক ও একটি পালসার বাইক। এ নিয়ে সোনাবাড়িঘাট 2য় খণ্ডের আইনুল হক লস্কর জানান, AS11T 7022 নম্বরের তার পালসার বাইক ও তার ভাইপো আব্বাস উদ্দিন লস্করের AS11AB 8838 নম্বরের রয়্যাল এনফিল্ড বাইক গত 5 জুন রাতে একসাথে চুরি হয়েছে। তিনি জানান, তাদের বাড়ির রাস্তায় কাদা থাকায় বাইকটি সোনাবাড়িঘাট সোনাই পূর্ত সড়কের পাশে থাকা তার ভাই করিম উদ্দিন লস্করের ঘরে বারান্দায় রাখা ছিল। সেখানে আরও বাইক রাখা ছিল। সকালবেলা উঠে দেখেন দুটি বাইক নেই। পরে পার্শ্ববর্তী এলাকার দুটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক নিয়ে যাওয়ার দৃশ্য। এতে দেখা যায় রাত আনুমানিক 3টে নাগাদ দুটি বাইকে দুজন করে মোট 4 জন লোক বাইকগুলোকে শিলচরের দিকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে। এদিকে 5 জুন পুলিশ ফাঁড়িতে চুরি সংক্রান্ত এক মামলা দায়ের করা হলেও 5 দিনের মাথায় মঙ্গলবার পুলিশ এসে তদন্ত করেছে। দুটি বাইক উদ্ধারের জন্য কাছাড়ে পুলিশ সুপার নোমাল মাহাত্তার দৃষ্টি আকর্ষণ করেন আইনুল হক লস্কর সহ অন্যান্যরা। একটা আর একটা হইল বুলেট, এটার নম্বর S11 AB 8838। দুইটা গাড়ি তোয়া আসলো এখানে। আমরা একটা তোয়া হয়েছে রাত 12টার সময়, একটা তোয়া হয়েছে 10টার সময়। সেইদিকে ফেক হিসাবে আমরা এইদিকে নিতাম পারছি না, গাড়িটা ওখানে রাখা আসলো। এখানে তোয়ার পরে সকালে আইয়া দেখি আমার গাড়িও নাই, তার বুলেটটাও নাই। এরপরে আমরা সকালে গিয়া 10টার সময় থানাতে যার করছি। থানা আবো তারা আইয়া ইনকোয়ারি আজকেও হবে, আজকেও সকালে আইয়া তারা ইনকোয়ারি করছেন, করিয়া গেছেন। আবো থানার তো কোনো রিপোর্ট দেওয়া হয়েছে না। গাড়ি 2টার ইন্স্যুরেন্স আছে, আমার এটার দিও নাই, এই যে ইনস্টলমেন্ট নাই, এটার ইনস্টলমেন্ট আছে, এটার 6 মাস হয়েছে হবে। আর আমার গাড়ি রয়েছে 3 বছর প্রায় 8 মাস।
আমার জিও যেটা বালসার যেটা এটা খালা আর বুলেটও খালা। সিসিটিভির ফুটেজ দেখলাম মানুষ চিনি পাওয়া যায় না, একটা বাইকও 2 জন করিয়া 4 জন তারাও গেছেন রাত প্রায় 3টার সময় রাত্রে। ফুটেজও মানুষ চিনা যায় না, ওইলে দেখা যায় গাড়ি টাইম গেছে 3টা বাজিছে না 2:48 দেখাইছে। আমরা এসপি মহোদয় গেছে দাবি জানাইলাম আমরা যে বাইক টাইম যাতে পাই, আর আজকে অতদিন হয়ে গেছে পুলিশ মহোদয় কোনো জিও করছেন না, তদন্ত করি আমরা বাইকটা আবো জিও করছেন না, এটা যাতে আমরা পাই হিসাবে আমরা এটা দাবি জানাইলাম। আমরা এসপি মহোদয়ের কাছে যাইমু আমরা এটা যাতে পাই। আমরা এনে তো অনেক সময় গাড়ি থাকে, বললে এইলা কোনোদিন হয়েছে না চুরি। দিন বৃহস্পতির রাত্রে এটা আশ্চর্য এক ঘটনা, 2টা গাড়ি গায়েব। ঈদ আরো কাছে আমরা আর কোনোদিন এটা গাড়ি ঘুরে চুরি হয়েছে না। আমরা জোর থানার এসমোয়াদের সাথে আমি একটা অনুরোধ জানাই, আর আমরা বাইকটা যে হিসাবে পাই, বুলেট যেটা এখানে ইনস্টলমেন্ট রয়েছে আবো, কিন্তু পালসার আবো ইনস্টলমেন্ট নাই। রাত্রে বাইক 2টায় আমরা তো সিসিটিভি ফুটেজও দেখছি খুব স্পিডে গেছে, এক বাইকও 2টা মানুষ। রাখালখালের পার প্রথম খণ্ড মাসিমপুর শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত। রাখালখালের পার প্রথম খণ্ড মাসিমপুর অরুণাচল শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। অগণিত ভক্তদের ভক্তি ও শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। জয় জগন্নাথ ধ্বনিতে মুখর পরিবেশে বিধিমতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। রাধামাধব কলেজ কর্তৃক লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচি শিলচরে। বুধবার শিলচর আরবান ব্লকের অম্বিকাপুর ক্লাস্টারের অধীন শিব কলোনি প্রাইমারি স্কুলে লাইব্রেরি সাক্ষরতা কর্মসূচি আয়োজন করে শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগ। এদিন শিব কলোনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা শুভ্রা রাউতের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে শতাধিক পড়ুয়াদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে স্কুল লাইব্রেরির জন্য বেশ কিছু মূল্যবান পুস্তকও তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী, কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর অরুণাভ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে গ্যালিম গ্যাংমাই, কমলেশ দাস, উজ্জ্বল কর্মকার, শিক্ষিকা যথাক্রমে রিম্পা দাস, স্মৃতি পাটোয়া, অমিতা দাস, শ্রাবণী সিনহা ও প্রিয়াঙ্কা নাথ প্রমুখ। স্কুলে এটাকে বলা হয় বই টই দেবো, প্লাস তোমাদের সঙ্গে একটু কথা বলবো, তোদের তোমরা বইয়ের প্রতি তোমাদের মধ্যে একটা আগ্রহ আসে, তোমরা বই পড়তে পারো, দেখতে পারো। তো আপনাদের কলেজ স্কুলে কি কিছু মানে বইয়ের কালেকশন কিছু আছে? তো আজকে আমাদের এটাই চেষ্টা থাকবে যে আমরা স্কুলের লাইব্রেরিতে কিছু বই তোমাদের জন্য দেবো, যে বইগুলো তোমরা পড়বে তোমাদের জন্য। সব বাচ্চাদের বই নিয়ে এসেছি আমরা, তোমাদেরকে এই বইগুলো দেবো। প্লাস তাছাড়া তোমাদের হাতে আমরা খাতা
পেন্সিল বা যারা কলম দিয়ে কিছু কলম আর একটা চকলেট দেবো, ঠিক আছে? আর তোমাদের সাথে আমরা একটু কথা বলবো, সবাই কথা বলবে তো? রাধানগর কলেজে বিপিনচন্দ্র পাল মেমোরিয়াল লাইব্রেরি থেকে এটা একটা প্রচেষ্টা। প্রত্যেক বছরই আমরা লাইব্রেরি সাক্ষরতা দিবস, তাই তো, এই দিবসটা আমরা পালন করে আসি এবং সেজন্য আমরা বিভিন্ন স্কুলে বা ছোট্ট বাচ্চা পড়ুয়ারা আছে তোমাদের মতো, তাদের মধ্যে বই পড়ার আগ্রহ জাগিয়ে তোলা, তোমাদের যাতে পড়তে ভালো লাগে, তোমাদের মধ্যে যাতে আরো কিছু জানার একটা ইচ্ছা জন্মায়, সেরকম একটা আশা যাতে তোমাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি। আমার মনে হয় লাইব্রেরি কমিটি রাধানগর কলেজ থেকে চেষ্টাটাই প্রত্যেক বছর করে আসছে এবং এমন একটা ইচ্ছা নিয়ে আজকে আমরা এই স্কুলে এসেছি এবং তোমাদের মধ্যে নানা রকম বই বা আরো কিছু জিনিস যে লাইব্রেরিয়ান ম্যাডাম নিয়ে এসেছেন উনি বিতরণ করা হবে। আমি আশা রাখছি আজকে এই প্রোগ্রামটা সফল হবে। ধন্যবাদ সবাইকে। এর মধ্যে কিছু বই বিতরণ করে দেওয়া যাতে তোমরা পড়ার প্রতি, বইয়ের প্রতি আগ্রহ জাগে। তো আমি এখানে বসে বসে দেখছিলাম, আমি কতগুলো নাম বলবো, তোমরা বলবে ওদেরকে চেনো কি চেনো না। স্বামী বিবেকানন্দ, দাঁড়াতে হবে না, ভেরি গুড। এপিজে আব্দুল কালাম, এবার একটা নাম বলছি, হ্যাঁ, কল্পনা চাওলা, চেনো, ঠিক আছে, কিছু না। কল্পনা চাওলা হচ্ছে কি, যিনি মহাকাশে গেছিলেন, অনেকদিন ছিলেন উনি মহাকাশে। তো এই দেখো, তোমরা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শুনেছো, আব্দুল কালাম সম্বন্ধে শুনেছো, কিন্তু কল্পনা চাওলাটা তোমাদের জানা নেই। এই যে তোমাদের যেগুলো জানা নেই, এই জানার জন্যই আমরা কিছু বই নিয়ে এসেছি। বইগুলো পড়বে তো? থ্যাংক ইউ। সো আই টেক দিস অপরচুনিটি to heartily congratulate Bipin Chandra Pal Memorial Library for taking such an initiative and hope that we will go on with this endeavor. Thank you. প্রচণ্ড গরমের জন্য সোনাবাড়িঘাটে স্কুল পড়ুয়াদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করলেন প্রাক্তন জিপি সভাপতি। প্রচণ্ড গরমের জন্য স্কুল পড়ুয়াদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করলেন সোনাবাড়িঘাট জিপি প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন লস্কর টিটু। বুধবার তার উদ্যোগে সোনাবাড়িঘাটের মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। প্রচণ্ড গরমের জন্য গত কয়েকদিন ধরে নাজেহাল জনজীবন, এমন পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের কষ্টে পাঠদান করতে হচ্ছে, তাই এই উদ্যোগ নেন আলতাফ হোসেন। ঠান্ডা পানীয় বিতরণে সহযোগিতা করেছেন আরা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহনেওয়াজ আহমেদ লস্কর। এদিন 700টি ঠান্ডা পানীয় বোতল পড়ুয়া সহ স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়। আমাদের স্কুলের প্রত্যেক ছেলে মেয়েদেরকে, এমনকি আমাদের স্কুলের কর্মচারী যারা আছে, শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য কর্মচারী যারা আছে, প্রত্যেকের মধ্যে যে পানীয় জল, শুধু পানীয় জল না, ড্রিঙ্কস বিতরণের ব্যবস্থা করেছে। আমাদের সবাইকে সেটা সকাল আমাদের মর্নিং শিফট থেকে শুরু হয়েছে, এখন শেষ বেলায় এখন যে শিফট চলছে তাদেরকেও এই ড্রিঙ্কস বিতরণ করা হয়েছে। সেজন্য আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এটার উপলব্ধি করতে পেরেছে যে এই গরমে স্কুলের ছেলে মেয়েদেরকে যাতে ডিহাইড্রেট না হয়, তার জন্য একটা ছোট্ট প্রয়াস। সেই প্রয়াসকে আমরা সবাই করতালি দিয়ে স্বীকার করব। সবাই এটাও একটা সেবামূলক পদক্ষেপ যারা নিয়েছে হাতে। আর বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মোদী সরকারের কাজকর্ম আন্তর্জাতিকভাবে প্রশংসিত, শিলচরে এসে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।
ধলাইয়ে পারিবারিক কলহে জড়ে স্বামী, হাতে খুন স্ত্রী, আটক স্বামী। গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায়ও অসহ্য গরমে নাজেহাল জনজীবন। কাজীডোহর জিপিতে প্রধানমন্ত্রী আবাসের নামে অর্থ দাবি, গ্রুপ সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে মামলা। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আর বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।